বন্ধুগণ, প্রতিদিনের ন্যায় আজ 12ই সেপ্টেম্বর 2025 শুক্রবার সুন্দর স্বর্ণালী রাত্রিকালীন পরিবেশে গৌতম কোমল গান্ধারের উপস্থিতি মেটা ফেসবুক লাইভের মাধ্যমে সময়ের সদুপয়োগ করে নেওয়া। তো আজ শিশুদের নিয়ে শিশু ও কিশোর সাহিত্য অবলম্বনে বিশেষ করে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সেই বাংলা শিশু ও কিশোরের ওনাদের সাহিত্যের সমস্ত অন্যতম রূপকার ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, যার জন্ম 1863 খ্রিস্টাব্দে 10ই মে। বর্তমান সেটি বাংলাদেশের অন্তর্গত ময়মনসিংহ জেলায় মসুয়া গ্রামের বিখ্যাত জমিদার বংশে। তাঁর পিতা কালীনাথ রায়চৌধুরী ছিলেন নানা শাস্ত্রে পণ্ডিত। লোকে তাঁকে বলতো শ্যামসুন্দর মুন্সী। তার স্ত্রীর নাম ছিল জয়তারা। তো সেই শ্যামসুন্দর ও জয়তারার 8 সন্তানের মধ্যে কামোদারঞ্জন হলো তৃতীয়। এই কামোদারঞ্জনেরই পরে নাম হয় উপেন্দ্র কিশোর। শ্যামসুন্দরের এক জ্ঞাতি ভ্রাতা হরিকিশোর রায় ছিলেন অপুত্রক। বছর 5 বয়স হলে তিনি কামোদারঞ্জনকে দত্তক নিয়ে উপেন্দ্র কিশোর নাম দেন। ছেলেবেলাতেই উপেন্দ্র কিশোরের অসাধারণ মেধা ও তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় পাওয়া যায়। ভর্তি হয়েছিলেন ময়মনসিংহ স্কুলে, কিন্তু স্কুলের পড়ার চেয়ে গান বাজনা বাঁশি বাজানোর দিকেই ছিল বেশি ঝোঁক। তবুও দেখা যেত পরীক্ষায় বরাবরই ভালো ফল হচ্ছে। পাঠ্য বিষয়ের মধ্যে কেবল অঙ্ক আর বিজ্ঞানের প্রতি আগ্রহটা বোঝা যেত। আর ছিল ছবি আঁকার বাতিক, আর নিজের চেষ্টাতেই চমৎকার ছবি আঁকতে শিখেছিলেন। 1880 খ্রিস্টাব্দ ময়মনসিংহ জেলা স্কুল থেকে বৃত্তি নিয়ে প্রবেশিকা পরীক্ষা পাশ করেন। এরপর তাকে ভর্তি করানো হলো কলকাতা প্রেসিডেন্সি কলেজে। পরে মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে 1884 খ্রিস্টাব্দে সেই 21 বছর বয়সে বিএ পাশ করেন। গান, বেহালা, বাঁশি বাজানো, ছবি আঁকার সঙ্গে ছাত্র অবস্থা থেকেই উপেন্দ্র কিশোর লেখালেখির চর্চাও করতেন। সেই সময় প্রধানত জ্ঞান বিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে তথ্যমূলক রচনাই লিখতেন। এরকম কয়েকটি রচনা প্রকাশিত হয়েছিল তাঁর ছাত্র অবস্থাতেই সখা নামের ছোটদের মাসিক পত্রে। বাংলা শিশু সাহিত্যের তখন সবে হামা দেবার অবস্থা। তার নিজস্ব কোনো বৈশিষ্ট্য তখনও গড়ে ওঠেনি। খুবই অভাব ছিল ছোটদের উপযোগী ভালো লেখা, আঁকা ও ছাপা বইয়ের। কৈশোরের সম্ভবত এই বিষয়টি উপেন্দ্র কিশোর অনুধাবন করেছিলেন এবং শিশু সাহিত্যের এই অভাব দূর করবার উদ্দেশ্যে একটা মাসিক পত্রিকা অনুধাবন করেছিলেন এবং সেই মাসিক পত্রিকা প্রকাশের চিন্তা তার মাথায় অঙ্কুরিত হয়। কলকাতায় আসার পর উপেন্দ্র কিশোর প্রগতিবাদী ব্রাহ্ম আন্দোলনের প্রতি আকৃষ্ট হন। পরিচিত হন ব্রাহ্ম সমাজের নেতা সর্বজন শ্রদ্ধেয় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। সেই সূত্রে ঠাকুরবাড়িতে তাঁর যাতায়াত এবং বন্ধুত্ব গড়ে ওঠে দেবেন্দ্রনাথের পুত্র রবীন্দ্রনাথের সঙ্গে। 1886 খ্রিস্টাব্দে সেই 23 বছর বয়সে
উপেন্দ্র কিশোর ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন এবং ব্রাহ্ম নেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের কন্যা বিদুমুখী দেবীকে বিবাহ করেন। বিবাহের পরেই শুরু হলো উপেন্দ্র কিশোরের কর্মজীবন। ছোটদের জন্য লেখা ও ছবি সহ সুন্দর বই প্রকাশের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করলেন। নিজে ছবি আঁকতে পারেন, আঁকা ছবির এনগ্রেভিং করা বিষয়ে অল্প সময়েই তারই মধ্যে নিজেকে প্রস্তুত করে নিলেন এবং উপেন্দ্র কিশোরের সেই লেখা ও আঁকা ছবি নিয়ে প্রথম বই ছেলেদের রামায়ণ প্রকাশের সঙ্গে সঙ্গে সমাদৃত হলো। অমন সরস সাবলীল ভাষা ও বর্ণময় ভঙ্গি সেকালের বিচারে ছিল অনন্য সাধারণ। তার এমনই প্রসাদ গুণ যে 100 বছর পরেও এই বইয়ের কদর এতটুকুও কমেনি। ছেলেদের রামায়ণের পর একে একে প্রকাশিত হলো ছেলেদের মহাভারত, পৌরাণিক কাহিনী, টুনটুনির বই, সেকালের কথা প্রভৃতি কালজয়ী সমস্ত বই। 1895 খ্রিস্টাব্দে সেই নিজের খরচে বিলেত থেকে আধুনিক যন্ত্রপাতি আনিয়ে প্রেস খুললেন। প্রেসের নাম হলো ইউ রায় অ্যান্ড সন্স। তখন থেকে লেখা ও ছবি আঁকার পাশাপাশি চলতে লাগলো হাফটোন ছবি ছাপার বিষয়ে পরীক্ষা নিরীক্ষার কাজ। এ বিষয়ে তাঁর রচিত প্রবন্ধাদিও প্রকাশিত হলো বিলেতের পেনরোজ অ্যানুয়াল ম্যাগাজিনে। উচ্চ প্রশংসিত হলো সেই সব রচনা। তেল রং, জল রং, হাফটোন ছবি ছাপার বিষয়টি যখন বিদেশে গবেষণার পর্যায়ে, উপেন্দ্র কিশোর এদেশে তখন নিজস্ব পদ্ধতিতে নিজের প্রেসে ছাপার কাজ শুরু করেছেন। বলা বাহুল্য, তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকেই ভারতবর্ষে প্রসেস শিল্প বিকাশের সূত্রপাত হয়। প্রেস প্রতিষ্ঠার পর উপেন্দ্র কিশোরের বই নিজস্ব প্রেস থেকেই প্রকাশিত হতে থাকে। মনোগ্রাহী ছবির সঙ্গে ঝকঝকে ছাপা সেসব বই ছোটদের বইয়ের জগৎটাকেই পাল্টে দিল। আর লেখার আকর্ষণের কথা বলাই বাহুল্য। শিশুদের মন মেজাজ, তাদের চাহিদা সম্পর্কে উপেন্দ্র কিশোরের ধারণা ছিল গভীর ও স্পষ্ট। তিনি তার লেখার বিষয়ে নির্বাচনও করেছেন সেভাবে। রামায়ণ, মহাভারত, পুরাণের গল্প, পশু পাখি, গাছপালা, প্রাচীন ইতিহাস, ভূগোল, দেশ বিদেশের নতুন ও পুরনো কাহিনী, আবিষ্কার, ভ্রমণ, অভিযান, জ্ঞান বিজ্ঞানের কথা প্রভৃতি জগৎ ও জীবনকে জানবার সমস্ত উপকরণ। বাংলাদেশের প্রাচীন মিষ্টি মধুর লোক কাহিনীগুলি নিয়ে রচিত তার টুনটুনির বই তো বাংলা শিশু সাহিত্যের চিরকালের সম্পদ হয়ে রয়েছে। 1913 খ্রিস্টাব্দে সেই উপেন্দ্র কিশোর প্রকাশ করলেন সন্দেশ পত্রিকা। লেখায় রেখায় সমৃদ্ধ এই পত্রিকার মাধ্যমে তিনি শিশু কিশোর মনে এক নতুন জগৎ সৃষ্টি করলেন। খ্যাতি প্রতিষ্ঠা লাভের সঙ্গে স্বাস্থ্য ভেঙে পড়েছিল উপেন্দ্র কিশোরের। সংসারে 6টি সন্তান। তার উপযুক্ত শিক্ষার গুণে তাদের প্রত্যেকেরই প্রতিভার উন্মেষ হয়েছিল। তাদের প্রায় প্রত্যেকেই শিশু সাহিত্যে প্রতিষ্ঠা লাভ করেন। তার জ্যেষ্ঠ পুত্র সুকুমার রায় তো স্বনামধন্য পুরুষ। ছবি আঁকায় অদ্ভুত রসের, রচনায় তাঁর তুলনা তিনি। সাহিত্য রচনার পাশাপাশি নানান বাদ্যযন্ত্র বাদনেও দক্ষতা ছিল উপেন্দ্র কিশোরের। তিনি সঙ্গীত রচনা করেছেন, সঙ্গীত বিষয়ে প্রবন্ধাদিও রচনা করেছেন। চিত্রবিদ্যায় ছিল অসাধারণ নৈপুণ্য। তার বিখ্যাত ছবি বলরামের দেহত্যাগ বিভিন্নমুখী প্রতিভার দীপ্তিতে উপেন্দ্র কিশোর ছিলেন সে যুগের এক অসাধারণ পুরুষ। রবীন্দ্রনাথ তাকে বলেছেন শিশু সাহিত্যের ভগীরথ। 1915 খ্রিস্টাব্দ 20 ডিসেম্বর মাত্র 52 বছর বয়সে
উপেন্দ্র কিশোরের কর্মময় জীবনের অবসান হয়। সেই সন্ধ্যার সময় শিশুরা যখন আহার না করিয়াই ঘুমাইয়া পড়িতে চায়, তখন পূর্ববঙ্গের কোনো কোনো অঞ্চলের স্নেহরূপিণী মহিলাগণ এই সমস্ত গল্পগুলি বলিয়া তাহাদের জাগাইয়া রাখতেন। সেই গল্পের স্বাদ শিশুরা বড় হইয়াও ভুলিতে পারে না। সেই সমস্ত আজ শিশুদের নিয়ে সেই সমস্ত গল্পগুলো আজ মেটা ফেসবুক লাইভের মাধ্যমে উপস্থাপনা গৌতম কমল গান্ধারের। টুনটুনি আর বিড়ালের কথা। গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে। সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে। বাসার ভিতরে 3টি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে, খুব ছোট্ট ছানা। তারা উঠতে পারে না, চোখও মেলতে পারে না, খালি হাঁ করে আর চি চি করে। গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু। সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো। একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে, কি করছিস লা টুনটুনি? টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে, প্রণাম হই মহারানী। তাতে বিড়ালিনী ভারী খুশি হয়ে চলে গেল। এমনি সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে, আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে, তারা আর চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বললে, বাছা, তোরা উড়তে পারবি? ছানারা বললে, হ্যাঁ মা, পারবো। টুনটুনি বললে, তবে দেখ তো দেখি, ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কিনা। ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো। তা দেখে টুনটুনি হেসে বললে, এখন দুষ্টু বিড়াল আসুক দেখি। খানিক বাদেই বিড়াল এসে বললে, কি করছিস লাল টুনটুনি? তখন টুনটুনি পা উঁচিয়ে তাকে লাথি দেখিয়ে বললে, দূর হ লক্ষ্মী ছাড়ি বিড়ালিনী। বলেই সে ফুরুক করে উড়ে পালালো। দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকেও ধরতে পারল না, ছানাও খেতে পেল না, খালি বেগুন কাঁটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল। টুনটুনি আর নাপিতের কথা। টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে। নাচতে নাচতে খেলো বেগুন কাঁটার খোঁচা। তাই থেকে তার হলো মস্ত বড় ফোড়া। ওমা, কি হবে? এত বড় ফোড়া কি করে সারবে? টুনটুনি একে জিজ্ঞেস করে, তাকে জিজ্ঞেস করে, সবাই বললে ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেল। তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে, নাপিত দাদা, আমার ফোড়াটা কেটে দাও না। নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক সিটকিয়ে বললে, ইস, আমি রাজাকে কামাই, আমি তোর ফোড়া কাটতে গেলুম আর কি? টুনটুনি বললে, আচ্ছা, দেখতে পাবে এখন ফোড়া কাটতে যাও কি না। বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করলে, রাজামশাই, আপনার নাপিত কেন আমার ফোড়া কেটে দিচ্ছে না? তাই ওকে সাজা দিতে হবে। শুনে রাজামশাই হো হো করে হাসলেন, বিছানায় গড়াগড়ি দিলেন, আর নাপিতকে কিছু বললেন না। তাতে টুনটুনির ভারী রাগ হলো। সে ইঁদুরের কাছে গিয়ে বললে, ইঁদুর ভাই, বাড়ি আছো? ইঁদুর বললে, কে ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই?
টুনটুনি বললে, তবে ভাত খাই যদি এক কাজ করো। ইঁদুর বললে, কি কাজ? টুনটুনি বললে, রাজামশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তাঁর ভুঁড়িটা কেটে ফুটো করে দিতে হবে। তা শুনে ইঁদুর জিভ কেটে কানে হাত দিয়ে বললে, ওরে বাপরে, আমি তা পারবো না। তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে, বিড়াল ভাই, বাড়ি আছো? বিড়াল বললে, কে ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি ইঁদুর মারো। বিড়াল বললে, এখন আমি ইঁদুর টিঁদুর মারতে যেতে পারবো না, আমার বড্ড ঘুম পেয়েছে। শুনে টুনটুনি রাগের ভরে লাঠির কাছে গিয়ে বললে, লাঠি ভাই, বাড়ি আছো? লাঠি বললে, কে ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি বিড়ালকে ঠ্যাঙাও। লাঠি বললে, বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠ্যাঙাতে যাব? আমি তা পারবো না। তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বললে, আগুন ভাই, বাড়ি আছো? আগুন বললে, কে ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি তুমি লাঠি পোড়াও। আগুন বললে, আজ ঢের জিনিস পুড়িয়েছি, আজ আর কিছু পোড়াতে পারবো না। তাতে টুনটুনি তাকে খুব করে বকে। সাগরের কাছে গিয়ে বললে, সাগর ভাই, বাড়ি আছো? সাগর বললে, কে ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি তুমি আগুন নেভাও। সাগর বললে, আমি তো তা পারবো না। তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে, হাতি ভাই, বাড়ি আছো? হাতি বললে, কে ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি সাগরের জল সব খেয়ে ফেলো। হাতি বললে, অত জল খেতে পারবো না, আমার পেট ফেটে যাবে। কেউ তার কথা শুনল না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল। মশা দূর থেকে তাকে দেখেই বললে, কে ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি হাতিকে কামড়াও। মশা বললে, সে আবার একটা কথা, এখনই যাচ্ছি, দেখবো হাতি বেটার কত শক্ত চামড়া। বলে সে সকল দেশের সকল মশাকে ডেকে বললে, তোরা আয় তোরে ভাই, দেখি হাতি বেটার কত শক্ত চামড়া। অমনি পিন 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 করে যত রাজ্যের মশা বাপ বেটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চলল। মশায় আকাশ ছেয়ে গেল, সূর্য ঢেকে গেল, তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগলো। পিন 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 ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল। তখন হাতি বলে, সাগর শশী, সাগর বলে আগুন নেবাই, আগুন বলে লাঠি পোড়াই, লাঠি বলে বিড়াল ঠ্যাঙাই, বিড়াল বলে ইঁদুর মারি, ইঁদুর বলে রাজার ভুঁড়ি কাটি, রাজা বলে নাপতে বেটার মাথা কাটি। নাপিত হাত জোর করে কাঁপতে কাঁপতে বললে, রক্ষে করো টুনি দাদা, এসো তোমার ফোড়া কাটি। তারপর টুনটুনির ফোড়া সেরে গেল, আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর গাইতে লাগলো। টুনটুনা টুনটুন টুনটুন ধেই ধেই। টুনটুনি আর রাজার কথা। রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজার সিন্ধুকে টাকা রোদে শুকুতে দিয়েছিল। সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিলে আর ভাবলে, ইস,
আমি কত বড়লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরে সে ধন আছে। তারপর থেকে সে খালি এক কথাই ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? সকলে হাত জোর করে বললে, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে, ওর ঘরেও নাকি সেই ধন আছে। শুনে রাজা খিলখিল করে হেসে বললেন, দেখতো ওর বাসায় কি আছে। তারা দেখে এসে বললে, মহারাজ, বাসায় একটি টাকা আছে। শুনে রাজা বললেন, সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিলে বাড়ির ভিতর। শুনে রাজা আবার হেসে বললেন, পাখিটা তো বড় ঠ্যাঁটারে, যা ওর টাকা ফিরিয়ে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে। তখন সে বলছে, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞেস করলেন, আবার কি বলছে রে? সভার লোকেরা বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন। শুনে তো রাজা মশাই রেগে একেবারে অস্থির। বললেন, কি এত বড় কথা? আন তো ধরে বেটাকে ভেজে খাই। যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলে। রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভিতর গিয়ে রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে। বলে সে রাজা চলে এসেছেন। তখন রানীরা 7 জনে মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বললেন, কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো একবার দেখি। বলে তিনি তাকে হাতে নিলেন। তা দেখে আবার একজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আরেকজন নিতে গেলেন, তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো। কি সর্বনাশ, এখন কি উপায় হবে? রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না। এমনি করে তারা দুঃখ করছেন, এমন সময় একটা ব্যাঙ সেইখানে দিয়ে থপ থপ করে যাচ্ছে। 7 রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে। এইটাকে ভেজে দিই, আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছেন। সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলেন খেতে। ভারী খুশি হলেন। তারপর সবে তিনি সভায় গিয়ে বসেছেন আর ভাবছেন, এবারে পাখির বাছাকে জব্দ করেছি আমি। টুনি বলছে, বড় মজা বড় মজা বড় মজা। রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন। তখন তিনি থুতু ফেলেন, ওয়াক তুললেন, মুখ ধোন আর কত কি করেন। তারপর রেগে বললেন, 7 রানীর নাক কেটে ফেলো। অমনি জল্লাদ গিয়ে 7 রানীর নাক কেটে ফেললে। তা দেখে টুনটুনি বললে, এক টুনিতে টুনটুনাল, 7 রানীর নাক কাটাল। তখন রাজা বললেন, আর বেটাকে ধরে এবার গিলে খাবো, দেখি কেমন করে পালায়। টুনটুনিকে ধরে আনলে। রাজা বললেন, আন জল। জল এলো। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরেই চোখ বুজে ঢক করে গিলে ফেললেন। সবাই বললে, এবারে পাখি জব্দ। বলতে বলতেই রাজামশাই ভোগ করে মস্ত একটা ঢেকুর তুললেন। সবার লোক চমকে উঠলো, আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো। রাজা বললেন, গেল গেল, ধর ধর। অমনি 200 লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো। তারপর আবার জল দিয়ে এলো, আর সিপাহী এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো। টুনটুনি বেরুলেই তাকে 2 টুকরো করে ফেলবে। এবার টুনটুনিকে গিলেই রাজামশাই 2 হাতে মুখ চেপে বসে থাকলেন, যাতে টুনটুনি আর বেরুতে না পারে। সে বেচারা পেটের ভিতরে গিয়ে ভয়ানক ছটপট করতে লাগলো।
খানিক বাদে রাজামশাই নাক সিটকিয়ে বললেন, ওয়াক! অমনি টুনটুনিকে শুদ্ধ তার পেটের ভিতরে সকল জিনিস বেরিয়ে এলো। সবাই বললেন, সিপাই সিপাই, মারো মারো, পালালো। সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়ল। রাজামশাই তো ভয়ানক চেঁচালেন, সঙ্গে সঙ্গে সভার সকল লোক চেঁচাতে লাগলো। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পটি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনটুনি তা দেখে বলতে লাগলো, নাক কাটা রাজারে, দেখ তো কেমন সাজারে। বলেই সে উড়ে সে দেশ থেকে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়ে আছে। আর একটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর শিশু সাহিত্যে চমৎকার গল্পটি নরহরি দাস। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানে একটা গর্তের ভিতরে একটি ছাগল ছানা থাকত। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলেই তার মা বলতো, যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহ খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো, আর সে চুপ করে গর্তের ভেতর বসে থাকতো। তারপর সে একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখতো। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো। সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। আর ছাগলখানা আর এত বড় জন্তু কখনো দেখেনি, কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল যে ওটাও ছাগল, খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ তুমি কি খাও? ষাঁড় বললে, আমি ঘাস খাই। ছাগলখানা বললে, ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। ষাঁড় বললে, আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। ছাগলখানা বললে, সে ঘাস কোথায়? ষাঁড় বললে, ওই বনের ভিতরে। ছাগলখানা বললে, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। সেই ছাগলছানাটি পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেলো। খেয়ে তার পেট এমনই ভারী হলো যে সে আর চলতে পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বললে, এখন চলো বাড়ি যাই। কিন্তু ছাগল ছানা কি করে বাড়ি যাবে? সে চলতেই পারে না। তাই সে বললে, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগল ছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল। সেই গর্তটা ছিল এক শেয়ালের। সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কিরকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগল ছানাটা কালো ছিল, তাই শেয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেল না। সে ভাবলো বুঝি রাক্ষস ঠাক্ষস হবে। এই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেও যে, গর্তের ভিতর কেও? ছাগল ছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বললে, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। শুনেই তো শেয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট। এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললে। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে, কি ভাগ্নে, এই গেলে আবার এখুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে? শেয়াল হাঁপাতে হাঁপাতে বললে, মামা, সর্বনাশ হয়েছে, আমার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বলে কিনা যে 50 বাঘে তার এক গ্রাস।
তা শুনে বাঘ ভয়ানক রেগে বললে, বটে, তার এত বড় আস্পর্ধা! চল তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 ভাগে তার এক গ্রাস। শেয়াল বললে, আমি আর সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলে যদি সে হাঁ করে আমাদের খেতে আসে, তাহলে তুমি তো 2 লাফেই পালাবে। আমি তো তেমন ছুটতে পারবো না, আর সে বেটা আমাকে ধরেই খাবে। বাঘ বললে, তাও কি হয়, আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। শেয়াল বললে, তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। তখন বাঘ তো শেয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, আর শেয়াল ভাবছে এবার আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমনি করে তারা দুজনে শেয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শেয়ালকে বললে, দূর হতভাগা, তোকে দিলুম 10 ভাগের করি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবলে যে নিশ্চয়ই শেয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেবার জন্য এনেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়? সে 25 হাত লম্বা এক এক লাফ দিয়ে শেয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শেয়াল বেচারা মাটিতে আচার খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে ঠক্কর খেয়ে একেবারে যায় আর কি। শেয়াল চেঁচিয়ে বললে, মামা আল, মামা আল। তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলে, তাই সে আরো বেশি করে ছোটে। এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শেয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল। সেই থেকে বাঘের উপর তার এমনি রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না। এই আরেকটি শেষে এই গল্পটিও খুব সুন্দর। শিশুদের বাঘ মামা আর শেয়াল ভাগ্নে। শেয়াল ভাবে, বাঘ মামা দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। এখন সে আর নরহরি দাসের ভয়ে তার পুরনো গর্তে যায় না। সে একটা নতুন গর্ত খুঁজে বার করেছে। সেই গর্তের কাছে একটা কুয়ো ছিল। একদিন শেয়াল নদীর ধারে একটা মাদুর দেখতে পেয়ে সেটাকে টেনে তার বাড়িতে নিয়ে এলো। এনে সেই কুয়োর মুখের উপর তাকে বেশ করে বিছিয়ে বাঘকে গিয়ে বললে, মামা, আমার নতুন বাড়ি দেখতে গেলে না? শুনে বাঘ তখনই তার নতুন বাড়ি দেখতে এলো। শেয়াল তাকে সেই কুয়োর মুখে বিছানো মাদুরটা দেখিয়ে বললে, মামা একটু বসো, জল খাবার খাবে? জল খাবারের কথা শুনে বাঘ ভারী খুশি হয়ে লাফিয়ে সেই মাদুরের উপর বসতে গেল, আর অমনি সে কুয়োর ভিতরে পড়ে গেল। তখন শেয়াল বললে, মামা খুব করে জল খাও, একটুও রেখো না যেন। সেই কুয়োর ভিতরে কিন্তু বেশি জল ছিল না, তাই বাঘ তাতে ডুবে মারা যায়নি। সে আগে খুবই ভয় পেয়েছিল, কিন্তু শেষে অনেক কষ্টে উঠে এলো। উঠেই সে বললে, কোথায় গেলি রে শেয়ালের বাচ্চা, দাঁড়া তোকে দেখাচ্ছি। কিন্তু শেয়াল তার আগেই পালিয়ে গিয়েছিল। তাকে কিছুতেই খুঁজে পাওয়া গেল না। তারপর থেকে বাঘের ভয়ে শেয়াল আর তার বাড়িতেও আসতে পায় না। খাবার খুঁজতেও যেতে পারে না। দূর থেকে দেখতে পেলেই বাঘ তাকে মারতে আসে। বেচারি না খেয়ে শেষে আধমরা হয়ে গেল। তখন সে ভাবলে, এমন হলে তো মরেই যাব, তার চেয়ে বাঘ মামার কাছে যাই না কেন, দেখি যদি তাকে খুশি করতে পারি। এই মনে করে সে বাঘের সঙ্গে দেখা করতে গেল। বাঘের বাড়ি থেকে অনেক দূরে থাকতেই সে খালি নমস্কার করছে আর বলছে, মামা মামা। শুনে বাঘ আশ্চর্য হয়ে বললে, তাই তো শেয়াল। যে শেয়াল অমনি ছুটে এসে দুহাত তার পায়ের ধুলো নিয়ে বললে, মামা, আমাকে খুঁজতে গিয়ে তোমার বড় কষ্ট হচ্ছিল,
দেখো আমার কান্না পাচ্ছিল। মামা, আমি তোমাকে বড্ড ভালোবাসি, তাই এসেছি। আর কষ্ট করে খুঁজতে হবে না, ঘরে বসেই আমাকে মারো। শেয়ালের কথায় বাঘ তো ভারী থতমত খেয়ে গেল। সে তাকে মারলে না, খালি ধমকিয়ে বললে, হতবাঘা পাজি, আমাকে কুয়োয় ফেলে দিয়েছিলি কেন? শেয়াল জিভ কেটে কানে হাত দিয়ে বললে, রাম রাম, তোমাকে আমি কুয়োয় ফেলতে পারি? সেখানকার মাটি বড্ড নরম ছিল, তার উপর তুমি লাফিয়ে পড়েছিলে, তাই গর্ত হয়ে গিয়েছিল। তোমার মতো বীর কি মামা আর কোথাও আছে? তা শুনে বোকা বাঘ হেসে বললে, হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, সে কথা ঠিক। আমি তখন বুঝতে পারিনি। এমনি করে তাদের আবার ভাব হয়ে গেল। তারপর একদিন শেয়াল নদীর ধারে গিয়ে দেখলো যে 20 হাত লম্বা একটা কুমির ডাঙায় উঠে রোদ পোয়াচ্ছে। তখন সে তাড়াতাড়ি ছুটে গিয়ে বাঘকে বললে, মামা মামা, একটা নৌকো কিনেছি, দেখবে এসো। বোকা বাঘ এসে সেই কুমিরটাকে সত্যি সত্যি নৌকো মনে করে লাফিয়ে তার উপর উঠতে গেল, আর অমনি কুমির তাকে কামড়ে ধরে জলে নিয়ে আনলো। তা দেখে শেয়াল নাচতে নাচতে বাড়ি চলে গেল। আর একটি গল্প, বোকা জোলা আর শেয়ালের কথা। এক বোকা জোলা ছিল। সে একদিন কাস্তে নিয়ে ধান কাটতে গিয়ে ক্ষেতের মাঝখানেই ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে আবার কাস্তে হাতে নিয়ে দেখলো সেটা বড্ড গরম হয়েছে। কাস্তেখানা রোদ লেগে গরম হয়েছিল, কিন্তু জোলা ভাবলে তার জ্বর হয়েছে। তখন সে, আমার কাস্তে তো মরে যাবে রে বলে হাউ হাউ করে কাঁদতে লাগলো। পাশের ক্ষেতে এক চাষা কাজ করছিল। জোলার কান্না শুনে সে বললে, কি হয়েছে? জোলা বললে, আমার কাস্তের জ্বর হয়েছে। তা শুনে চাষা হাসতে হাসতে বললে, ওকে জলে ডুবিয়ে রাখ, জ্বর সেরে যাবে। জলে ডুবিয়ে কাস্তে ঠান্ডা হলো, জোলাও খুব সুখী হলো। তারপর একদিন জোলার মায়ের জ্বর হয়েছে। সকলে বললে, বাদ্যি ডাক, বদ্যি ডাক, ডাক্তার ডাক। জোলা বললে, আমি ওষুধ জানি বলে সে তার মাকে পুকুর নিয়ে জলের ভিতর চেপে ধরল। সে বেচারি যতই ছটপট করে, জোলা ততই আরো চেপে ধরে আর বলে, রোস, এই তো তোর জ্বর সারছে। তারপর যখন বুড়ি আর নড়ছে চড়ছে না, তখন তাকে তুলে দেখে সে মরে গেছে। তখন জোলা চেঁচিয়ে কাঁদতে লাগলো। 3 দিন কিছু খেলো না, পুকুর পাড় থেকেও ঘরে গেল না। এক শিয়াল সেই জোলার বন্ধু ছিল। সে জোলাকে কাঁদতে দেখে এসে বললে, বন্ধু, তুমি কেঁদো না, তোমাকে রাজার মেয়ে বিয়ে করার সেই প্রস্তাব আছে। শুনে জোলা চোখ মুছে ঘরে গেল। তারপর থেকে সে রোজ শেয়ালকে বলে, কই বন্ধু, সেই যে বলেছিল? শেয়াল বললে, যখন বলেছি তখন করা বই। আগে তুমি খান কতক খুব ভালো কাপড় বুনোগে দেখি। জোলা 2 মাস খালি কাপড়ই বুনলো। তারপর শেয়াল তাকে খুব করে সাবান মেখে স্নান করতে বলে। রাজার কাছে মেয়ে চাইতে বেরুলো। কানে কলম গুজে, পাগড়ি এঁটে, জামা জুতো পরে, চাদর জড়িয়ে, ছাতা বগলে করে শেয়াল যখন রাজার কাছে উপস্থিত হলো, তখন রাজামশাই ভাবলেন এ খুব পণ্ডিত লোক হবে। তিনি জিজ্ঞেস করলেন, কি শেয়াল পণ্ডিত, কি জন্যে এসেছো? শেয়াল বললে, মহারাজ, আমাদের রাজার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন কিনা তাই জানতে এসেছি। শেয়াল মিছে কথা বলেনি। সেই জোলার নাম ছিল রাজা। কিন্তু রাজামশাই মনে করলেন বুঝি সত্যি সত্যি রাজা। তিনি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের রাজা কেমন? শেয়াল বললে,
দেখতে রাজা বড়ই ভালো, ঘরময় তার চাঁদের আলো, বুদ্ধি তার আছে যেমন, লেখাপড়া জানে তেমন, এক ঘায়ে তার 10টা পড়ে, তার গুণে লোক খায় পড়ে। সত্যি সত্যি সে জোলা দেখতে ভারী সুন্দর ছিল, তাই শেয়াল বললে, দেখতে বড়ই ভালো। তার ঘরে চাল ছিল না বলে ভিতরে চাঁদের আলো আসতো, তাই শেয়াল বললে, ঘর ময় চাঁদের আলো। কিন্তু রাজামশাই ভাবলেন বুঝি সেটা তার নিজের বাড়ির মতন খুব ঝকঝকে জমকালো একটা বাড়ি। বুদ্ধি তার ছিল না, আর সে লেখাপড়াও জানতো না। কাজেই শেয়াল বললে, বুদ্ধি তার আছে যেমন, লেখাপড়া জানে তেমন। কিন্তু রাজা ভাবলেন তার ভারী বুদ্ধি, সে ঢের লেখাপড়া জানে। এক ঘায়ে তার 10টা পরে, এ কথাও সত্যি। 10টা মানুষ নয়, 10টা ধানের গাছ, সে চাষা ছিল, কাস্তে নিয়ে ধান কাটত। রাজামশাই কিন্তু ভাবলেন সে মস্ত বড় বীর, তার এক ঘায়ে 10 জন মানুষ মরে যায়। সে ধানের চাষ করত আর কাপড় বুনত। ধান থেকেই তো ভাত হয়, তাই লোকে খায় আর কাপড় পরে। তাই শেয়াল বললে, তার গুণে লোক খায় পড়ে। রাজামশাই কিন্তু সেই রকম বুঝলেন না। তিনি ভাবলেন বুঝি সে ঢের গরিব লোককে খেতে পড়তে দেয়। কাজেই তিনি খুব খুশি হয়ে শেয়ালকে 1000 টাকা বকশিস দিলেন আর বললেন, এমন লোকের সঙ্গে মেয়ের বিয়ে দেব না তো কার সঙ্গে দেব? তোমার রাজাকে নিয়ে এসো, 8 দিনের পর বিয়ে হবে। শেয়াল সেই 1000 টাকার থলে বগলে করে নাচতে নাচতে জোলার কাছে এলো। এসে দেখে জোলা খালি কাপড়ই বুনছে। 2 মাসে সে এত কাপড় বুনেছে যে সেই গ্রামের সকলের এক একখানি করে কাপড় হতে পারে। শেয়াল সেই টাকার থলে থেকে 2টি করে টাকা আর একখানি কাপড় গ্রামের সকলকে দিয়ে বললে, 8 দিন পরে রাজার মেয়ের সঙ্গে আমাদের বন্ধুর বিয়ে হবে, আপনাদের নিমন্ত্রণ। শুনে তারা ভারী খুশি হলো। জোলা বোকা হলেও বড় ভালো মানুষ ছিল, তাই সকলে তাকে ভালোবাসতো। তারপর শেয়াল আর সব শেয়ালের কাছে গিয়ে বললে, ভাই সকল, আমার বন্ধুর বিয়ে, তোমাদের নিমন্ত্রণ, তোমরা গান গাইতে যাবে। শুনে শেয়াল সব হোয়া হোয়া করে বললে, হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। তারপর শেয়াল ব্যাঙদের কাছে গিয়ে বললে, ভাই সকল, আমার বন্ধুর বিয়ে, তোমাদের নিমন্ত্রণ, তোমরা গান গাইতে যাবে। সকল ব্যাঙ ঘত ঘত করে বললে, হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। তারপর শেয়াল শালিকদের কাছে গিয়ে বললে, ভাই সকল, আমার বন্ধুর বিয়ে, তোমাদের নিমন্ত্রণ, তোমরা গান গাইতে যাবে। শালিকদের দল কিচির মিচির করে বললে, হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। তারপর শেয়াল হাঁড়ি চাচাদের কাছে, ঘুঘুদের কাছে, খুকু পাখিদের কাছে, উৎকর্ষ পাখিদের কাছে, বউ কথা কদের কাছে, ময়ূরদের কাছে, চোখ গেলেদের আর ভগদত্তের কাছে গিয়েও তেমনি করে নিমন্ত্রণ করে এলো। তারা সবাই বললেন, হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। এসব কাজ শেষ হতে 7 দিন লাগলো। তার পরের দিন রাত্রিতে বিয়ে। শেয়াল তার বন্ধুর জন্য চমৎকার পোশাক ভাড়া করে এনে যখন সেই পোশাক তাকে পরিয়ে দিলে, তখন সত্যি সত্যি তাকে খুব বড় একটা রাজার মতন মনে হতে লাগলো। যাদের নিমন্ত্রণ তারা সবাই এলো। যাবার সময় হলে শেয়াল তাদের সকলকে নিয়ে রাজার বাড়ি চলল। রাজার বাড়ি যখন 1 ক্রোশ দূরে, তখন শেয়াল সকলকে ডেকে বললে, ভাই সকল, ওই দেখো রাজার বাড়ির আলো দেখা যাচ্ছে, তোমরা ওই আলো দেখে খুব ধীরে ধীরে এসো, আমি ততক্ষণ ছুটে গিয়ে রাজামশাইকে খবর দিই। সবাই বললে, আচ্ছা। শেয়াল বললে, তবে একবার তোমরা সবাই মিলে গান ধরো তো,
দেখি কার কেমন গলার জোর। অমনি 5,000 শেয়াল মিলে চেঁচাতে লাগলো, হুয়া 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 হুয়া। 12,000 শালিক বললে, ফড়িং সঙ্গে সঙ্গে চারিজনং, চকিত কাট 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 গুরুচরণ। 2,000 হাঁড়ি চাচা বললে, ঘ্যাচে 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 ঘ্যাচে। 4,000 ঘুঘু বললে, রঘু 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 রঘু। 3,000 কুক্কো বলল, পুত 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 পুত। 1,900 উৎকর্ষ বললে, হা 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 হা, হো 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 হো। আর যত বউ কথা কও ময়ূর ভগদত্ত আর চোখ গেল, তারাও সবাই মিলে যার যার নিজের গান ধরতে ছাড়লো না। তখন শুনতে কেমন হয়েছিল তা সেখানে থাকলে বোঝা যেত। রাজার বাড়ির লোকেরা দূর থেকে তা শুনে তো ভয়ে কাঁপতেই লাগলো। তারপর যখন শেয়াল রাজামশাইকে খবর দিতে এলো, তখন তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, শেয়াল পণ্ডিত, ওটা কিসের গোলমাল? শেয়াল বললে, ওটা আমাদের বাজনা আর লোকজনের শব্দ। শুনে রাজা তো ভয়ে অস্থির হলেন। এত লোককে কোথায় বসাবেন, কি দিয়ে খাওয়াবেন ভেবে ঠিক করতে পারলেন না। তিনি শেয়ালকে বললেন, তাই তো, কি হবে? শেয়াল বললে, ভয় কি মহারাজ, আমি এখনই গিয়ে লোকজন সব ফিরিয়ে দিচ্ছি, খালি রাজাকে আপনার কাছে আনবো। রাজা তখন বড়ই খুশি হয়ে শেয়ালকে 5,000 টাকা বকশিস দিলেন। শেয়াল ফিরে এসে মাঠের মাঝখানে অনেক টাকার মুড়ি মুড়কি আর ছোট ছোট মাছ ছড়িয়ে দিয়ে বললে, তোমরা খাও। অমনি তার সঙ্গে সব শেয়াল, ব্যাঙ আর পাখি মিলে কাড়াকাড়ি করে সেসব খেতে লাগলো। শেয়াল গ্রামের লোকদের প্রাণ ভরে সন্দেশ খাইয়ে বাড়ি পাঠিয়ে দিল। জোলাকে নিয়ে রাজার কাছে এলো। আসবার সময় তাকে শিখিয়ে আনলো, খবরদার কথা বলো না যেন, তবে কিন্তু বিয়ে করতে পারবে না। রাজার বাড়ির লোকেরা বর দেখে কি যে খুশি হলো কি বলবো। তারা খালি এই জন্য দুঃখ করতে লাগলো যে এমন সুন্দর বর, কিন্তু সে কথা কয় না কেন? শেয়াল বললে, ওর মা মরে গিয়েছেন, সেই দুঃখে উনি কথা বলছেন না। শুনে সবাই বললে, আহা। কিন্তু আসল কথা এই যে কথা বললেই কিনা জোলা ধরা পড়ে যাবে, তাই শেয়াল তাকে মানা করেছে। খাবার সময় জোলাকে সোনার থালায় ভাত আর 100টা সোনার বাটিতে নানা রকম তরকারি আর মিঠাই দিয়েছিল। সে এক একটি করে সবগুলো বাটি হাতে নিয়ে শুকে দেখলো, শেষে তার কোনোটাই চিনতে না পেরেই মিঠাই, ঝোল, অম্বল সব একসঙ্গে ভাতের উপর ঢেলে মেখে নিল। তারপর তারা খানিকটা বই খেতে না পেরে যা বাকি ছিল চাঁদের বাঁধতে গেল। সকলে শেয়ালকে বললে, তোমাদের রাজা কেন এমন, কখনো কিছু খায়নি নাকি? শেয়াল চোখ ঠেড়ে তাদের কানে কানে বললে, উনি একবার বই দুবার মেখে খান না, আর পাতে যা থাকে তা চাদরে বেঁধে সেই চাদরখানি শুদ্ধ গরিবকে দেন। একজন গরিবকে ডাকো, বলে সে খাবার বাঁধা চাদরখানি জোলার গা থেকে খুলে গরিবকে দিতে দিল। শোবার সময় জোলার ভারী মুশকিল হলো। হাতির দাঁতের খাটে বিছানা, তাতে মশারি খাটানো। সে বেচারা কোনো দিন খাটও দেখেনি, মশারিও দেখেনি। আগে গিয়ে খাটের তলায় ঢুকলো, সেখানে বিছানা নেই দেখে বেরিয়ে এলো। তারপর মশারির চারধার খুঁজে তার দরজা টের না পেয়ে বললে, বুঝেছি, ঘরের ভিতর ঘর করেছে, তার দোর রেখেছে চালের উপর, বলে সে খাটের খুঁটি বেয়ে সেই মশারির চালে উঠতে গিয়েছে, অমনি সব শুদ্ধ ভেঙে নিয়ে ধপাত। তখন সে কাঁদতে কাঁদতে বললে, ধান কাটতুম, কাপড় বুনতুম, সেই ছিল ভালো। রাজার মেয়ে বিয়ে করে মোর কোমর ভেঙে গেল। ভাগ্যিস সেখানে আর লোক ছিল না, কেবল রাজার মেয়ে ছিলেন, আর বাইরে শেয়াল বসেছিল। রাজার মেয়ে অনেক কাঁদলেন আর শেয়ালকে বললেন, আর কিন্তু
তার ভারী বুদ্ধি ছিল, তাই এ কথা আর কাউকে বললেন না। পরদিন রাজার মেয়ের কথায় শেয়াল গিয়ে রাজাকে বললে, মহারাজ, আপনার জামাই বলছেন আপনার মেয়েকে নিয়ে তিনি নানান দেশ দেখতে যাবেন, তাই ছুটি চাচ্ছেন। রাজা খুশি হয়ে ছুটি দিলেন আর লোকজন টাকা কড়ি সঙ্গে দিলেন। তারপর রাজার মেয়ে জোলাকে নিয়ে আর এক দেশে গিয়ে বড় বড় মাস্টার রেখে তাকে সকল রকম বিদ্যে শেখাতে লাগলেন। 2-3 বছরের মধ্যে জোলা মস্ত পণ্ডিত আর বীর হয়ে উঠল। তখন খবর এলো যে রাজা মরে গেছেন আর তার ছেলে নেই বলে জামাইকে রাজা করে গিয়েছেন। তখন খুব সুখের কথা হলো। এইভাবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর শিশু সাহিত্য অবলম্বনে আমাদের শিশুদের ও কিশোরদের জন্য গল্পগুলো শেয়ার করতে পেরে আপ্লুত। ধন্যবাদ বন্ধু। শুভরাত্রি বলে বিদায় নিই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পুনরায় আবার আগামীকাল দেখা এই মেটা ফেসবুক লাইভের মাধ্যমে।